আওয়ামী লীগের ক্ষমা চাওয়া অনুশোচনা সব হবে জনগণের কাছে, বলছেন জয়। জীবনের বিনিময়ে হলেও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন সিইসি, বলছেন তাহের। জানাবো হাসিনা ইউনূস দ্বন্দ্বে আমি বলির পাঠা টিউলিপ। এবং সর্বশেষ জানাবো বিমানবন্দরে যাত্রী স্বজনদের জন্য নতুন নির্দেশনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আওয়ামী লীগের ক্ষমা চাওয়া অনুশোচনা সব হবে জনগণের কাছে, বলছেন জয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগের যা কিছু ক্ষমা চাওয়া অনুশোচনা সব জনগণের কাছে। আওয়ামী লীগ এগুলো জনগণের সাথে বোঝাপড়া করবে। কোনো এনজিও থেকে ধরে আনা কিছু লোকজন ক্ষমতা দখল করেছে, তাদের কাছে নয়। গতকাল শনিবার বাংলাদেশ সময় রাত 8টার দিকে ভেরিফাইড ফেসবুক পেজে জার্মান ভিত্তিক গণমাধ্যম ডায়াচে ভেলে প্রকাশিত প্রতিবেদন শেয়ার করে জয় এই মন্তব্য করেন। ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, আওয়ামী লীগ জনগণের দল, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল। আওয়ামী লীগ জনগণের কাছে বারে বারে ফিরে যাবে। এর আগে ডায়াচে ভেলের প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে উদ্ধৃত করে বলা হয়েছিল, 5ই আগস্টকে ঘিরে যদি কোনো অনুশোচনা বা ক্ষমা চাওয়ার বিষয় থাকে, তাহলে সেটা বাংলাদেশের জনগণের সঙ্গে বুঝবে আওয়ামী লীগ। যখন স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে, তখনই বিবেচনা করা হবে। ক্ষমা চাওয়া ও অনুশোচনা প্রসঙ্গে আরাফাত বলেন, গত 1 বছর ধরে তারা যে হত্যা করেছে, তারা কি তার জন্য অনুশোচনা করেছে? আর ওই সময়ে যেই হত্যা হয়েছে, আমরা তো সব হত্যাকাণ্ডের বিচারের কথা বলেছি। স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠন করেছিলাম। যারা আমাদের ক্ষমতা চাওয়ার কথা বলছে, তারা তো এক গোষ্ঠী হত্যাকারীকে দায়মুক্তি দিয়েছে। যারা হত্যাকারীকে দায়মুক্তি দেয়, যারা মব সন্ত্রাস করলো, ঘরে ঘরে ঢুকে হত্যা করলো, তার জবাব কে দেবে? আপনাদের যদি জনভিত্তি থাকতো, তাহলে তো দেশের মানুষ আপনাদের পক্ষে থাকতো। তা তো হয়নি। ডায়াচে ভেলের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর জবাব আপনারা কয়েকদিন পর পাবেন। এখানে জঙ্গি, যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িক শক্তিকে যুক্ত করা হয়েছে। সাম্রাজ্যবাদী শক্তির টাকা ঢালা হয়েছে। মেটিকুলাসলি ডিজাইন করা হয়েছে। লাশের পর লাশ ফেলা হয়েছে। মানুষের মন বিষিয়ে বিষাক্ত করে খেপিয়ে তোলা হয়েছে। আজকে 1 বছরের মাথায় এসে দেশের বেশিরভাগ মানুষ এটা অনুধাবন করতে পেরেছে। তারা ফিল করে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আরাফাতের দাবি, আওয়ামী লীগ চায়নি আর মানুষ নিহত হোক, তাই ক্ষমতা ছেড়ে দিয়েছে। আওয়ামী লীগ যদি চাইতো, তাহলে হত্যা করে ক্ষমতায় থাকতে পারত। আওয়ামী লীগ মানুষের দল, সেটা তারা চায়নি। জীবনের বিনিময়ে হলেও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন সিইসি, বলছেন তাহের। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জীবনের বিনিময়ে হলেও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জামায়াতে ইসলামীর নায়েবে আমির তাহের বলেন, জামায়াত নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ঘোষণা দেওয়া হয়েছে, তাতে জামায়াতের আপত্তি নেই। আমরা নির্বাচনে যাব, এটা বলে দিয়েছি। উভয় কক্ষে পিআর বাস্তবায়নে আমাদের দাবি আমরা জানিয়ে যাব। প্রয়োজনে আন্দোলনে যাবে জামায়াত। বিদ্যমান নির্বাচন পদ্ধতির অভিজ্ঞতা সুখকর নয় বলে মন্তব্য করে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতি প্রয়োজন। পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য নতুন, কিন্তু বিশ্বে নতুন নয়। জনগণের ভোটাধিকারের সঠিক মূল্যায়ন করা হবে। তিনি জানান, জীবনের বিনিময়ে হলেও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন সিইসি। জামায়াতের এই সিনিয়র নেতা বলেন, গ্রহণযোগ্য, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন জনগণের দাবি। অতীতের 3টি নির্বাচন দেখে মানুষের শঙ্কা আছে স্বচ্ছ হবে কিনা। জনগণের মাঝে আস্থা ফিরিয়ে আনতে হবে। এ সময় তিনি জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে উল্লেখ করে বলেন, সরকারকে প্রমাণ করতে হবে বিচারিক কাজে তারা আন্তরিক। তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক দলগুলো কমিশন সহ যেসব বিষয়ে একমত হয়েছে, সেগুলোকেই আপাতত সংস্কারের মাপকাঠি হিসেবে ধরা যায়, তবে বাস্তবায়ন জরুরি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াত নেতা বলেন, আইনশৃঙ্খলার সীমাবদ্ধতা আছে। সিইসি বিষয়টি নিয়ে কাজ করছেন। জামায়াত বলছে, নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়নি। হাসিনা ইউনূস দ্বন্দ্বে আমি বলির পাঠা টিউলিপ। যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড ও হাইগেটের এমপি এবং সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক দাবি করেছেন, বাংলাদেশের দুর্নীতির মামলায় তিনি রাজনৈতিক দ্বন্দ্বের বলির পাঠা। তিনি বলেন, 1 সপ্তাহ আগে জনগণ সাংবাদিকদের মাধ্যমে তিনি জানতে পারেন যে বাংলাদেশে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন টিউলিপ। বাংলাদেশি কর্তৃপক্ষের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি হিসেবে প্রভাব খাটিয়ে টিউলিপ মায়ের, ভাইয়ের ও বোনের জন্য ঢাকার পূর্বাচলে একটি জমি নিশ্চিত করেছিলেন। তিনি এই অভিযোগকে সম্পূর্ণ হাস্যকর বলে মন্তব্য করেন। তার আরও 20 জনের বিরুদ্ধে বিচার শুরুর তারিখ নির্ধারিত হয়েছে 11ই আগস্ট।
তিনি ব্যক্তিগতভাবে বা ভিডিও কনফারেন্সে হাজির হবেন কিনা এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি। টিউলিপ সিদ্দিক জানান, তিনি ব্রিটিশ আইনজীবী হুগো কিথ কেসির পরামর্শ নিচ্ছেন। এখনও তিনি কোনো আনুষ্ঠানিক সময় পাননি। তিনি বলেন, আমি যেন এক ধরনের কাফকায়েস্ক দুঃস্বপ্নে আটকে আছি, যেখানে আমাকে বিদেশি বিচারের মুখোমুখি করা হচ্ছে, অথচ আমি এখনও জানি না অভিযোগগুলো আসলে কি। কাফকায়েস্ক দুঃস্বপ্ন এমন পরিস্থিতিকে নির্দেশ করে, দুঃস্বপ্নের মতো জটিল, উদ্ভট ও অযৌক্তিক, যা নিপীড়ক আমলাতন্ত্রের সঙ্গে সম্পর্কিত। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকলেও দোষী সাব্যস্ত হলে বিষয়টি নতুন করে পরীক্ষার মুখে পড়তে পারে। গত বছরের জুলাইয়ে লেবার পার্টি ক্ষমতায় আসার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ সহযোগী সিদ্দিক অর্থনৈতিক সচিব ও সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পান। তিনি আর্থিক খাত পর্যালোচনায় সক্রিয়ভাবে কাজ করছিলেন। তবে এ সময় ৫,০০০ মাইল দূরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাচ্ছিল। ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে শেখ হাসিনার ১৫ বছরের শাসন ক্ষমতা ভেঙে পড়ে। হাজারো মানুষের মৃত্যুর পর তিনি ও তার বোন শেখ রেহানা ভারত পালিয়ে যান। ১৯৭৫ সালের ১৫ আগস্টের সামরিক অভ্যুত্থানে টিউলিপ সিদ্দিকের নানা ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান প্রায় পুরো পরিবার সহ নিহত হন। সেই ট্র্যাজেডি মাথায় রেখে এই নারী রাজনীতিক বলেন, আমি আমার খালার পক্ষে সাফাই গাইতে আসিনি। বাংলাদেশের জনগণ যেন প্রয়োজনীয় ন্যায় বিচার পায়, সেটাই চাই। টিউলিপের দাবি অনুযায়ী ২০২৪ সালের শেষ দিকে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও শেখ হাসিনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই বাংলাদেশের রাজনীতি ও তার জীবনে প্রভাব ফেলতে শুরু করে। অচেনা কিছু ওয়েবসাইটে খবর ছাপা হতে থাকে যে তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে $৫০০ কোটি আত্মসাৎ করেছেন। এ নিয়ে ২০১৩ সালের এক ছবি সামনে আসে, যেখানে মস্কোতে শেখ হাসিনা ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে সিদ্দিককে দেখা যায়। সিদ্দিক ব্যাখ্যা দেন, তিনিও তার বোন কেবল বেড়াতে গিয়েছিলেন ও শেষ দিনে একটি আনুষ্ঠানিক চায়ের দাওয়াতে ২ মিনিটের জন্য পুতিনের সঙ্গে তার দেখা হয়েছিল। টিউলিপের বিরুদ্ধে আরেকটি অভিযোগ হলো, ২০০৪ সালে লন্ডনের কিংস ক্রস নামক এলাকায় তাকে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিল এক ব্যবসায়ী। টিউলিপের খালা শেখ হাসিনার দলের ঘনিষ্ঠ লোকজনের সঙ্গে এই ব্যবসায়ীর যোগাযোগ ছিল। এ বিষয়ে টিউলিপ সিদ্দিকের দাবি, ওই ব্যক্তি রাজনৈতিকভাবে সক্রিয় নন ও তাকে ভোটও দেননি। আগের এক সাক্ষাৎকারে ভুলবশত তিনি বলেছিলেন ফ্ল্যাটটি তার বাবা মা কিনেছেন, যা নাকি বৃদ্ধ মা বাবা দুর্বল স্মৃতির কারণে দিয়েছিলেন। অর্থাৎ তার বাবা মা হয়তো কখনো ভুলবশত বলেছিলেন ফ্ল্যাটটি তারা কিনেছিলেন। এছাড়া প্রশ্ন ওঠে, কেন তিনি ক্রিকল উডে নিজের বাড়ি থাকা সত্ত্বেও এক বাংলাদেশি বংশোদ্ভূত ডেভেলপারের বাড়িতে থাকছিলেন। সিদ্দিক জানান, নিরাপত্তা হুমকির কারণে তাকে হঠাৎ বাড়ি বদলাতে হয়েছিল ও পরিচিত একজনের কাছ থেকে তিনি ওই বাড়ি ভাড়া নিয়েছিলেন। বাংলাদেশি কর্তৃপক্ষের অভিযোগের পর তিনি নিজেই মন্ত্রীদের নৈতিক মানদণ্ড বিষয়ক স্বাধীনতা উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের কাছে নিজেকে উপস্থাপন করেন। ২ সপ্তাহের গভীর তদন্ত শেষে ম্যাগনাস তাকে কোড লঙ্ঘনের অভিযোগ থেকে মুক্ত করেন। তবে ম্যাগনাস বলেন, পারিবারিক সম্পর্কের কারণে সৃষ্ট সুনামের ঝুঁকি সম্পর্কে আরও সচেতন না থাকা দুর্ভাগ্যজনক। টিউলিপ এ বিষয়ে বলেন, আমি জন্মসূত্রে কার ভাগ্নি সেটা তো আমার হাতে নেই। স্টামারের সমর্থন থাকা সত্ত্বেও সরকার বিভ্রান্তি তৈরি না করার জন্য তিনি পদত্যাগ করেন। স্টামার তাকে ভবিষ্যতে ফেরার ইঙ্গিত দেন, তবে অভিযোগ থামেনি আর বাংলাদেশি কর্তৃপক্ষ থেকেও কোনো স্পষ্টতা আসেনি। বাংলাদেশের প্রতিশ্রুতি নির্বাচন এখনও হয়নি। ডোটি চেম্বার্সের আইনজীবীরা আন্তর্জাতিক অপরাধ আদালতে জমা দেওয়ার জন্য সহিংসতার প্রমাণ সংগ্রহ করছেন, যার মধ্যে সাংবাদিক, পুলিশ, সংখ্যালঘু ও সাবেক আওয়ামী লীগের সঙ্গে জড়িত ব্যক্তিদের উপর হামলার অভিযোগ রয়েছে। টিউলিপ জানান, তিনি যুক্তরাজ্যের সফরকালে মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা তা প্রত্যাখ্যান করেন। এদিকে যুক্তরাজ্যের অপরাধ দমন সংস্থা শেখ হাসিনা বিমানবন্দরে যাত্রী স্বজনদের জন্য নতুন নির্দেশনা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী স্বজনদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। রবিবার বিকেলে এই নির্দেশনা জারি করা হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র ও সহকারী পরিচালক কাউসার মাহমুদ এই তথ্য জানান। নির্দেশনায় বলা হয়েছে, যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা, যানজট হ্রাস এবং নিরাপত্তা নিশ্চিতে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় যাত্রীর সঙ্গে সর্বোচ্চ 2 জন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।